দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনা লাইভ স্টুডিওতে। দর্শক আপনারা জানেন যে আজ সকালে কক্সবাজারের উখিয়া কলেজ গেট নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে এবং এখানে আহত হয়েছে প্রায় 20 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে আরো 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সার্বিক বিষয় নিয়ে আমাদের ভয়েস মেরিনা লাইভ স্টুডিওতে কথা বলতে আজকে উপস্থিত হয়েছেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা এবং আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী খোকা। আমরা অতিথিদের সাথে আলোচনা করব। তার আগে আমরা আজকে উঠিয়ে যে সংঘটিত যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা এই চিত্রগুলো আমরা একবার দেখে আসি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনা এবং আহতদের সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ খাইতে লইতে বেশি বাচ্চা খাইতে লইতে তাদের বেশি কষ্ট লাগতো চলে গিয়ে মানুষ গাড়ি দেখতে করলে না হাত ধরে গেল মানুষ কিছু আগে তারা তো কিছু নাই তো মানুষ আইতে তাদের মানুষ বেশি জীবন মেরে এত খালি দেখেন ব্যবহার কেন দিয়ে না তো যে একখান দাদা ওকে 3 দিন খরচ হয়ে দাদা একখান মারি দিয়ে মানুষদের নতুন কিছু বলি মরে গিয়ে আর দেখছো হসপিটাল ভর্তি হয়েছি। উখিয়াস্ত ডিগ্রি কলেজে পাশে 3টি অফিস আছে। 3টি অফিসের মোড় যেটা বলে 3টি অফিসের মোড়ে ভোর 7টার দিকে এই 2টা মানে জিপ চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষে স্থলে মারা যায় 5 জন। একজন পুরো হাসপাতালে মারা গেছে, টোটাল 6 জন মারা গেছে। আর ঘটনাস্থলে যত পুলিশ দেয় পুলিশ এটাকে উদ্ধার করে এবং প্রেরণ করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে 7 জন চলে গেছে আর 3 জন এখনো হাসপাতালে ভর্তি আছে। পুলিশ দ্রুত যায় একজন হাসপাতালে ভর্তি আছে। দর্শক আমরা দেখছিলাম ভিডিও চিত্রটি এবং সেই সাথে আমরা ভুক্তভোগীদের কিছু নিহতদের স্বজনদের বক্তব্য শুনছিলাম। আমরা বক্তব্য শুনছিলাম কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদের। আমরা এইসব বিষয় নিয়ে এখন কথা বলবো। প্রথমেই আমি যেটা জানতে চাইবো যে ভোর 6টায় দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে এবং বহুমুখী সমস্যা। এখানে কোনো ভোরবেলা এখানে কুয়াশার খুব একটা প্রভাব ছিল না, প্রচন্ড কুয়াশাও ছিল না। তো এটা এই দুর্ঘটনা নিয়ে মুখোমুখি সংঘর্ষ, একেবারে মুখোমুখি, এই দুর্ঘটনায় আপনি পুলিশি অবজারভেশনসটা কি? ধন্যবাদ। আসলে যেইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনারা দেখে থাকবেন, এটা একটা হিল এরিয়া
তো সচরাচর আমাদের এই এলাকা একটা উন্নত এবং সেখানকার যে যানবাহনের ব্যবস্থা আমরা দেখেছি যে চাঁদের গাড়ি যেটা বলা হয়, আসলে তাদের নাই কোনো ফিটনেস, এবং এই গাড়িগুলো যারা চালান চালক বৃন্দ তাদেরও অনেক সময় প্রশিক্ষণ থাকে না এবং তাদের সুনির্দিষ্ট কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। এই কারণে অনেক সময় সেখানে এই অনভিজ্ঞতার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া যেই স্থানে দুর্ঘটনা হয়েছে যে উখিয়া ডিগ্রি কলেজের সামনে, রাস্তার আশেপাশে খুবই জঙ্গলাকীর্ণ, এই জঙ্গলাকীর্ণ রাস্তার কারণে আঁকা বাঁকা রাস্তার কারণে অনেক সময় চালকরা দৃষ্টিভ্রমের মধ্যে পড়ে। এছাড়া আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 84 ঘন্টা হরতালের কারণে আসলে জনগণ যাতায়াত করতে পারছে না, এবং এটা একটা চাপ চালক এবং যাত্রীদের মধ্যে থাকে। আর ভোরবেলায় যেহেতু সেটা 6টার দিকে একেবারে কুয়াশা নেই বললেও কিন্তু ঠিক হবে না, এখন যেহেতু শীতকাল এসে গেছে এবং যেহেতু এটা পাহাড়ি এলাকা, বন জঙ্গল রয়েছে, কিছু কিছু কুয়াশা থাকবে। এই সময়টাতে দুর্ঘটনা সচরাচর হয়ে থাকে বিভিন্ন হাইওয়েতে এবং বিশেষ করে পাহাড়ি এলাকায় আঁকাবাঁকা রাস্তা, উচ্চ নিচু রাস্তার মধ্যে। এটা একটা বিষয়। একটা বিষয় হলো যে গাড়িগুলোতে পাহাড়ি এলাকায় চলে, এগুলো ফিটনেসে আমরাও প্রশ্ন করেছি বিভিন্ন সময়। আসলে এখানকার আর্থসামাজিক যে অবস্থা, সেটার এটার প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। তো যার প্রয়োজনীয় তাগিদে এই সমস্ত ফিটনেস এবং অনভিজ্ঞ ড্রাইভার কর্তৃক চালিত গাড়িতে করে যাত্রীরা যাতায়াত করে এই দুর্ঘটনা হয়ে থাকে। তবে আমার যেটা জানার ছিল সেটা হচ্ছে যে এই যে অনভিজ্ঞ চালকরা, তারপর ড্রাইভিং লাইসেন্স ছাড়া চাঁদের গাড়িগুলো চলছে, এক্ষেত্রে আপনাদের যে পুলিশিং, স্বাভাবিক যে পুলিশিং যে প্রক্রিয়া, ট্রাফিক বিভাগ কাজ করছে, এই উখিয়ার দিকে আমরা প্রায় সময় দেখছি যে চাঁদের গাড়ি উল্টে অথবা চাঁদের নিয়ন্ত্রণ হারিয়ে বারবার দুর্ঘটনাগুলি ঘটছে। আজকে তো 6টি তাজা প্রাণ চলে গেল। তো পুলিশের পক্ষ থেকে এখানে তদারকির জায়গা থেকে আপনারা কিভাবে চালু রেখেছেন? হ্যাঁ, আপনারা দেখেছেন যে শহরে আমরা প্রায় সময় এই রেজিস্ট্রেশন বিহীন গাড়ি, ফিটনেস বিহীন গাড়িগুলো আমরা আটক করি এবং তাদেরকে জরিমানার আওতায় রাখি, এবং চালকদেরকে আমরা জরিমানা করি। অনেক সময় আমরা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করি। তো সর্বোপরি খেয়াল রাখতে হবে যে স্বল্প পুলিশ দিয়ে সকল কিছুকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি না। তো বিশেষ করে উখিয়ে যে ঘটনা হয়েছে, একটা রিমোট এলাকা এবং থানা সদর থেকে মোটামুটি দূরে, যদিও ভোর 6টায় ঘটনা হওয়ার সাথে পুলিশ সেখানে পেয়েছে এবং ভিকটিম এবং যারা সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এবং যারা আহত তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য পাশে কুতুপালনের একটা MSF হসপিটালে এসে সেখানে নিয়ে গেছে, এবং পুলিশ সাহায্য করে, সর্বোচ্চ সহায়তা করে, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে কমিয়ে দিতে পারে সেটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, আমাদের সিভিল সোসাইটির সভাপতি আপনার কাছে, যে আমাদের সাধারণ মানুষ হিসেবে আমরা পুলিশের কথা বাদিয়ে দিলাম যে দুর্ঘটনা তো ইট ইজ অ্যাক্ট অফ গড, এটা বলতে হয়, কিন্তু এই যে বিশাল একটি ট্রাফিকিং ব্যবস্থা, এগুলো অপ্রতুলতার কথা বলছেন, যে পুলিশের অপ্রতুলতার কথা বলছেন, কিন্তু আমরা যে সাধারণ যে মানুষ রয়েছে, আমাদের যে দায়িত্ববোধ, আমাদের সচেতনতার জায়গা, এটা কতটুকু সুপ্রশস্ত? ধন্যবাদ স্যার। আসলে আমি এই জায়গাটাই চাচ্ছিলাম যে আমরা কথা সূত্র করে বলি যে অবশ্যই এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং অনভিজ্ঞত যে সড়ক দুর্ঘটনা কিছু প্রাণ হয়েছে, পরিবারের সাথে আমি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের বুঝতে হবে যে আমরা তো দীর্ঘদিন যাবত আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব এটা একটা নিরাপদ সড়ক একটা আন্দোলন শুরু করেছে এবং এটার ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় এখানে আন্দোলন শুরু হয়েছে। এখন আমাদের দেশের অবস্থা, আমাদের সক্ষমতা, এটাও চিন্তা করতে, পাশাপাশি আমাদের এই মুহূর্তে দরকার সোশ্যাল ভলান্টিয়ারিজম দরকার, কিছু সচেতন মানুষের। কারণ এটা অস্বীকার যে যাই বলুক, পুলিশ বলেন, প্রশাসন বলেন, আমাদের একটা লিমিটেশন, কারণ পুলিশের পক্ষে সম্ভব না যে রিমোট এলাকায় গিয়ে তদারকি করে। এটা বাস্তবতা হচ্ছে এটাই। আমরা যেইখানে শহরে আমরা ট্রাফিক কন্ট্রোল করার জন্য হিমশিম খেয়ে যাচ্ছি, এত চাপ, এত মানুষ, এখন জনগণ যদি সচেতন না হয়, এলাকার লোকজন যদি সচেতন না হয়, কারা ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালাচ্ছে, কারা ওভারলোডিং করছে, কিন্তু জনসংখ্যা এগিয়ে আসতে হবে। Until we are reaching to the extreme point, developed country, we have to do this thing. আমাদের এই জন্য সোশ্যাল ভলান্টিয়ারিজম, সোশ্যাল অ্যাওয়ারনেস দরকার। পুলিশের সাথে সম্বন্ধ এটা আসলে
প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এসব জিনিস করবে সকল ক্ষেত্রে এটা আমাদের দরকার। বিশেষ করে বাংলাদেশের মধ্যে একটা উন্নয়নশীল দেশের জন্য এই ধরনের কিছুটা ভলেন্টারিজম অ্যাক্টিভিটিস আমাদেরকে আনা অবশ্যই দরকার, এবং পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা দরকার। এবং মাঝে মধ্যে পুলিশের পক্ষ থেকে যারা আছেন ওনাদের কর্তব্য আরো বেশি সুপ্রসর করার প্রয়োজন, যেহেতু মাঝে মধ্যে এই ধরনের মোবাইল ফোনের মাধ্যমে শুধু শহর শহরে না গ্রাম অঞ্চলে এটাকে আসলে আরো এক্সটেন্ড করা দরকার। আচ্ছা, সচেতনতার কথা বলা হচ্ছে যে সিভিল সোসাইটির পক্ষ থেকে আপনারা এখন উদ্যোগ গ্রহণ করবেন কিনা জনগণকে সচেতন করতে, ট্রাফিক আইন মেনে চলতে? অবশ্যই আমরা তো এটা চাই, আমরা তো চাই পুলিশ প্রশাসন এগিয়ে আসুক, আমরা পুলিশকে সহযোগিতা করবো। যে কোনো ধরনের ক্যাম্পেইন বলেন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলেন, শুধু সিভিল সোসাইটি নয় বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন এনজিও কিন্তু করতে চায়। সুতরাং প্রশাসন যদি বলে আমরা বিভিন্ন উপজেলা ভিত্তিক কিছু ক্যাম্পেইন করবো, এবং যারা ট্রাক চালক বাস ওদের নিয়ে আমরা বসবো, ওদের অ্যাওয়ারনেস ডেভেলপ করবো, এবং আইনের সর্বোচ্চ শাস্তি কিন্তু এটা কিন্তু অবশ্যই এটা এনশিওর করতে হবে। এবং এখানে অনেকে পার পেয়ে যায় যে আইনের শিথিলতার জন্য। আরো একটু কিন্তু পাশাপাশি আইনের প্রয়োগটি কিন্তু আরো বাড়বে, আরো কঠোর হতে হবে। আচ্ছা, মাননীয় আমাদের যে সরকারি পুলিশ সুপার মহোদয়, আপনি কি আমাদের বলবেন যে কক্সবাজারে কয়েকটি বিশেষ পয়েন্ট আছে, চকুরি উপজেলা হাসির দিকে নামে একটি জায়গা আছে, তারপর হচ্ছে উখিয়ার এই যে তিনটি মোড় এইটি জায়গাটি আছে, তারপরে আছে কক্সবাজার খরুলিয়া নামে একটি জায়গা আছে, খরুলিয়ার বাজারের মোড়। এই যে 5-6টি অ্যাক্সিডেন্ট পয়েন্ট বলে আমরা, এই পয়েন্টগুলোতে যে বিশেষত পুলিশি নজরদারি বাড়ানো সম্ভব কিনা সড়ক দুর্ঘটনা রোধে, অথবা সড়ক দুর্ঘটনা রোধে আপনাদের একটি নিয়মানুযায়ী কোনো পরিকল্পনা আছে কিনা পুলিশের? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমাদের উন্নয়ন সভা বা জেলা হিসেবে মিটিং আমরা সবসময় কিন্তু এই জিনিসটা রোড সেফটির বিষয়টা আমরা তুলে ধরি। বিশেষ করে আজকে এখানে উপস্থিত আছেন সোসাইটির সভাপতি মোর্শেদ ভাই, এছাড়া অন্যান্য বিভিন্ন এনজিও এই বিষয়ে কাজ করে যাচ্ছেন। আপনি ইতিমধ্যে বলেছেন যে অভিনেতা এরকম আমাদের কি হবে, জনগণকে সচেতন করতে হবে, রাস্তা পারাপার করা, ড্রাইভিং, একজন ড্রাইভারকে নজরে ঢুকিয়ে দিতে হবে যে অনেক জীবনের সে কিন্তু তার হাতের মুঠো, এই জিনিসটা তার মাথায় ঢুকিয়ে দিতে হবে। সে যেন গাড়ি চালানোর সময় সে যেন কোনো কথা না বলে, এবং 500 জনের সাথে সে কথা না বলে, এবং সে ব্রাউজিং, বিশেষ করে অনেক ড্রাইভার কিন্তু অনেক রাত করতে থাকে, এই চালানোর সময় যে ব্রাউজিং অবস্থা যেন না থাকে। এই যে সচেতনতার যে বিষয়টা আপনি তুলে ধরেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরকে শুরু করতে হবে একজন ব্যক্তির সচেতনার মধ্য দিয়ে। একজন ড্রাইভার যদি সচেতন হয়, আরেকজন ড্রাইভারকে সচেতন করবে, সেটাকে সব জায়গায় সরিয়ে দিতে হবে, যার পর ম্যানেজ করতে হবে সব কথা। এবং আপনি যে জিনিসটা বলেন কয়েকটা পয়েন্ট বললেন, এই পয়েন্টগুলোতে আমাদের নজরদারি আছে, আমাদের হাইওয়ে পুলিশ আছে, এবং আমাদের গতি মাপার জন্য অটোমেশন সিস্টেম আছে। আমরা জরিমানা করছি, কিন্তু এটা দিয়ে কিন্তু বন্ধ করা যাচ্ছে না। এখন কথা হলো যে আপনি সিভিল সোসাইটির সভাপতি যে বিষয়টা বলেন, সবাইকে সচেতন করতে হবে, ড্রাইভারদেরকে সেমিনার করতে হবে, ট্রেনিং দিতে হবে, এই বিষয়টাকে মাথায় ঢুকিয়ে দিতে হবে যে তার সামান্য ত্রুটির কারণে অনেক জীবন, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তো এই যে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আবু মুসা চৌধুরী খোকা, আমি যেটা বলতে চাচ্ছি, এখানে কিন্তু একটি কালেকটিভ সম্মিলিত একটা প্রয়াস, কারণ এই সাথে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করবে শুধু পুলিশ নয়, আরো কিছু এজেন্সি আছে। এটা হচ্ছে সড়ক যে বিআরটি, সড়ক ট্রান্সপোর্ট যে সড়ক যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, তারপর হচ্ছে কি সড়ক জলপথ যে বিভাগ, তারপরে হচ্ছে জেলা প্রশাসন। এই যে এইসব এই যে এদের সমন্বয়, এই সমন্বয়টা জরুরি কিনা, যে সড়ক অবশ্যই সমন্বয় ছাড়া তো কোনো কাজ নেই, কারণ এখানে একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ কাজ করে। এখানে পুলিশ প্রশাসন জড়িত, রুটস অ্যান্ড হাইওয়েজ জড়িত, বিআরটি জড়িত, জেলা প্রশাসন জড়িত, সাধারণ নাগরিক সমাজ জড়িত। সুতরাং সম্মিলিত প্রয়াস ছাড়া কোনো কিছু সাস্টেনেবল হয় না। এবং কক্সবাজার ক্ষেত্রে আমি বলি, কক্সবাজার চিটাগাং, কক্সবাজার রুট ধরেন, কক্সবাজার টু টেকনাফ, এর কিন্তু অনেকটা ট্র্যাক আছে। আমরা যতদিন না পর্যন্ত এটাকে একটা অলমোস্ট স্টেট ওয়েতে না আনতে পারি, আসলে এটা অনেক ডিফিকাল্ট। প্রায় সময় দেখা যায় কক্সবাজার চিটাগাং রুট অ্যাক্সিডেন্ট হচ্ছে ডিউ টু দ্য ট্র্যাকিং। পুরুষ এখানে সাংঘাতিক কতগুলো ট্র্যাক আছে। সুতরাং সড়কের জনপদ বিভাগের সাথে কিন্তু বসতে হবে কিভাবে এই জিনিসটাকে আমরা স্টেট করি, এটা বিভিন্ন ধরনের এফেক্ট আছে। আর কুখিয়ার যে ধরনের এখানে কিন্তু আরেকটা জিনিস কাজ করেছে, এটা হচ্ছে আমরা দীর্ঘ 84 ঘন্টা হওয়ার পর ঘর দিকে মানুষ কাজে যেতে যাচ্ছে, মানুষ ঘোরাঘুরি করে যাচ্ছে, ড্রাইভার আসলে পারবে কিনা পারবে না ওদেরকে নিয়ে যেতে, এটা হতে পারে। অথবা ও ড্রাইভিংয়ের সময় মোবাইল ইউজ করছিল এখানে, এইসব জিনিস তাদের যেমন এটা ভেরি ইম্পর্টেন্ট যে মোবাইল ইউজ করে। যদি মোবাইল ইউজ করতে জনগণ যারা ওখানে বসে আছে
ওরা প্রতিবাদ করবে এখানে আমি যেটা বলতে চাচ্ছি ওখানে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে, একটি জিপ খালি ছিল আরেকটি লোকে ভর্তি ছিল। তো লোকে ভর্তি জিপের সংখ্যা প্রায় ওখানে 30 জন যাত্রী ছিল। 30 জন যাত্রী একটা জিপে করে ভোর 6টায় 30 জন যাত্রী, তাহলে অনেক, আপনি যেটা বলছেন যে অনেক বেশি যাত্রী সেখানে ওভারলোডেড ছিল, এটা নিয়ন্ত্রণ হারিয়েছে। এবং আপনারা পুলিশের যে কথাটা আমি জেনেছি যে পুলিশ দুটি জিপি জব্দ করেছে ওখান থেকে, কিন্তু এখানে যে একটি জিপ খালি যাচ্ছে আর ভরা আসছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তাহলে নিয়ন্ত্রণ যে হারানোর ব্যাপারটি নির্ভর করছে যেন ভরা জিপটি, তো সেখানেই তো মানুষ মারা গেছে এবং খালি জিপটির কোন ড্রাইভার ক্ষতিগ্রস্ত হয়নি। তবে দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ হারিয়েছে ভরা জিপটি এবং এখানে অনেক বিষয় লোডেড ছিল এই কারণে, এবং 4 জন সেখানে স্পট মারা গেছে, 2 জন মারা গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, আরো 20 জন সেখানে আহত হয়েছে, স্থানীয় হাসপাতালে আছে, কিছু কক্সবাজার সদর হাসপাতাল আনা হয়েছে। এই যে সমগ্র বিষয়টাকে আপনারা যে পুলিশে আইনের আওতায় কিভাবে আনা হচ্ছে? হ্যাঁ, আমরা যেহেতু গাড়ি জব্দ করেছি, যা গাড়ির যে মালিক চালককে চিহ্নিত করা হবে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে প্রচলিত আইনে। তো এটা আইনগত দিকের অবস্থা। আর যে ক্ষতিগ্রস্ত যারা মারা গিয়েছে তাদের পরিবারকে, এটা তো তাদের এই যে মারা গেল সেটা তো আমাদের কিছু দিতে পারি না। তো আইনগত যে ব্যবস্থা হলো, তারা ড্রাইভারের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। ওই গাড়ি যদি লাইসেন্স না থাকে, গাড়ি মালিকের বিরুদ্ধে নিয়মিত প্রচলিত আইনে নিয়মিত মামলা হবে। তারপর এখানে যারা আরোহী ছিল তাদের একটু নৈতিক দায়িত্ব আছে যে এভাবে বেশি যাত্রী যখন দেখেছে তারা ওখানে নাও। এখানে মশাদ যেটা বলেছেন, আসলে 4 দিনের হরতালের কারণে অনেকেই, বিশেষ করে যারা মারা গেছে আর যতটুকু জানা গেছে দিনমজুর, তাদের তো জীবিকা নির্বাহের তাগিদে জীবনের জন্য পরিবার চালাতে দায় হয়ে যায়। এই বিষয়টা সেখানে কাজ করেছিল আমাদের কাছে মনে হয়। কিভাবে গেল সেটা বড় কথা না, গন্তব্যে দ্রুত পৌঁছাবে সময় 9টা থেকে ঝুঁকি নিয়ে হলো, একটু ঝুঁকি নিয়ে হলো। সেই জন্য আমরা সমাজে যারা আছি, যারা সমাজের নেতাগণ, তাদের বিশেষ করে পিছিয়ে পড়ে জনগোষ্ঠীর প্রতি খেয়াল রাখতে হবে যে বিভিন্ন কর্মসূচি দেওয়ার সময় আমাদের যাতে সাধারণ মানুষের জন্য জীবনযাপনের অসুবিধা সৃষ্টি না হয়। এই যে জায়গা যে কথাটা বললাম একটু সাবলিমেন্ট করি, যেগুলো কি হরতাল বা অবরোধ যে সরকারি আসল যারা দিবে বা যে অবরোধ প্রার্থী থাকবে, চিন্তা করতে হবে এফেক্টটা কতটুক যাচ্ছে। আমি শুধু যে কয়েকজন আমরা আসলে আমরা আমাদের পরিবার তো সচ্ছল আমাদের সমস্যা নেই, কিন্তু এর পরবর্তী এফেক্টটা কি হচ্ছে, খেতে যাওয়া মানুষ ওর কি হচ্ছে, দিন কোথায় খাবে, রাতের ভিতরে এসে খাওয়া দেবে না, সবকিছু মাথায় রাখতে হবে, না হলে তো দেশটাকে আসলে আমরা এগিয়ে নিতে পারবো না। আপনারা যেটা বলছেন যে রাজনীতিবিদদের ভাবতে হবে যে এইসব মানুষের যে কর্মসংস্থানের সুযোগ এটা যদি তৈরি হয়, এই যে নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, এইসবের সাথে সড়কের নিরাপত্তা অবশ্যই আলটিমেটলি চলে আসে। আচ্ছা, এই যে যারা আহত হয়েছে তাদের যে চিকিৎসা, এটাও তো জানেন যে তারা খুব দরিদ্র, যারা মারা গেছে তারা তো গেছে, কিন্তু যারা বেঁচে আছে তারা কিন্তু বেঁচেও মেরে আছে, কারণ তারা আগামী 1 মাস 2 মাস 3 মাস কাজ করতে পারবে না। তাহলে এইসব মানুষগুলো লাইভলিহুডটা কিভাবে সার্ভাইভ করবে, তার অত্যন্ত একটা জরুরি প্রশ্ন, এটা আপনার সাংঘাতিক। এটা আমি বলবো যে এই যে কষ্টটা যে দিতে হবে, আজকে চলে গেলে একটা ওর যে আয়ের যে সোর্স অফ ইনকামের যে লোকটা ওর পরিবারের হাল ধরতো ওটা চলে গেল, কারণ কি চিন্তা করার বিষয় আছে? কেউ চিন্তা করে দেখে, সরকারকে চিন্তা করে দেখে, জনগণকে চিন্তা করে দেখে কিভাবে চলবে। শুধু তাই না, হসপিটালে যাওয়ার মতো প্রাইমারি ট্রিটমেন্ট দিল, এরপর যেহেতু ওষুধ লাগবে, বিভিন্ন ট্রিটমেন্ট লাগবে, অনেক কিছু লাগবে, এটা আমরা কয়জনই চিন্তা করি। এইসব এই জন্য আমি বললাম কি একটা সরকারকেও এগিয়ে আসতে হবে, ওয়ান স্টপ ক্রাইসিস মিটিগেশন সেন্টার সৃষ্টি করতে হবে। এই লোকগুলো আসছে আস্তে আস্তে কি হচ্ছে কিন্তু নবমান্তর, আমি যদি আমরা গণতান্ত্রিক দেশ বলছি ওয়েলফেয়ার স্টেট, সুতরাং যতদিন পর্যন্ত আমরা ওয়েলফেয়ার কল্যাণমুখী রাষ্ট্র হতে না পারবো ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্র শুধু গণতান্ত্রিক দরকার। আর আমি মাননীয় যে সরকারি পুলিশ সুপার মহোদয়, আপনারা বিশেষ করে উখিয়ার মধ্যে অনেক বেশি এই যে চাঁদের গাড়ি এবং উখিয়াতে অনেক বেশি ফিটনেসবিহীন গাড়ি আছে, বিশেষ করে উখিয়া টেকনাফ রোডে এবং সব জায়গায় নতুন করে আবার ভ্রাম্যমাণ আদালত বিশেষ কোনো অভিযানের পরিকল্পনা আছে কিনা আপনাদের? হ্যাঁ, এটা আমাদের রুটিন ডিউটি, আমরা করে থাকি।
উখিয়া, টেকনা, বিশেষ করে হিলি রিজন করতে চাঁদের গাড়ি বেশি চলে। আপনি বিশেষ করে তিন হিল ডিস্ট্রিক্ট আপনি যদি গিয়ে থাকেন, বান্দরবন আপনি যে ট্রাভেল করেছেন, রাঙামাটি, খাগড়াছড়ি, এই এলাকার মানুষের বাহন একমাত্র উপায় হচ্ছে এই চাঁদের গাড়ি। সেই জন্য বিশেষ করে উখিয়া, টেকনা, এটা নাক্ষমছড়ি একটা আছে বন্ধু, এই এলাকা হচ্ছে হিলি এরিয়া, সেই এলাকায় কিন্তু চাঁদের গাড়িটা বেশি চলে। তো আমরা কিন্তু বন্ধ করে দিতে পারি, যে আইন যদি আমরা প্রয়োগ করি তাহলে সব গাড়িগুলো আমরা স্টপ করে দিতে পারি, কিন্তু লোকজন চলাচল করবে কি করে? লোকাল যে ডিমান্ড আমাদেরকে আইন প্রয়োগ করার আগে পাবলিক ইন্টারেস্ট সবকিছু মেজর ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট বলবো না আমি, ইন্টারেস্ট অফ দ্য ম্যাস পিপল। আমরা অনেক সময় পারি না। লোকাল লিডার, লোকাল এলিট শ্রেণী যারা আছেন, সমাজপতি যারা আছেন, তাদের একটা আবদার থাকে, আমি যদি গাড়ি সবগুলো বন্ধ করে দিই তাহলে চলাফেরা করবে কি করে? সদরে হয়তো ভালো দামি গাড়ি আছে, আমি কিন্তু দামি গাড়ি চললাম, কিন্তু গ্রামের মধ্যে সাধারণ মানুষ তার কাছে গাড়িগুলো সবগুলো আটকে দিই। আপনারাই আমার কাছে প্রশ্ন করবেন যে পুলিশ জনগণের চলাচল বন্ধ করে দিচ্ছে, অনেক সীমাবদ্ধতা আছে। তো এই বিষয়ে আপনাদের ভেবে দেখা দরকার, বিশেষ করে সচেতনতা। সবাই সম্মিলিত একটা উদ্যোগ দরকার সকলের মধ্যে। দর্শক, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের যে এতক্ষণ আলোচনা হলো, আলোচনার মূল প্রতিপাদ্য ছিল যে একমাত্র শুধুমাত্র সচেতনতায় পারে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরী ভূমিকা রাখতে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 11 বছর একসাথে 7টি প্রাণ চলে গিয়েছিল এবং কক্সবাজার শহরের বিশিষ্ট শিক্ষিকা রেনু আপা, স্বামী মুক্তার একই পরিবারের প্রায় 5 জন প্রাণ হারিয়েছিল। সেদিন 7 জন, তার যে বাড়িটির নাম ছিল রেনু আপা, শ্রদ্ধেয় রেনু আপা, তিনি আজ পরলোকে, তার বাড়িটির নাম ছিল মেঘালয়। মেঘালয়ে যে বিবাহের মেঘ জমেছিল তা কাটতে না কাটতেই আজ আবার কক্সবাজারে 6টি তাজা প্রাণ নিঃশেষ হয়ে গেল। আমি চাই কক্সবাজার নয়, দেশের প্রতিটি সড়ক হবে নিরাপদ, প্রতিটি মানুষ তার নিশ্চিত গন্তব্যে ফেরার অধিকার নিয়ে ঘর থেকে বেরোবে এবং সড়ক নিরাপত্তার মধ্য দিয়ে সে ফিরে যাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে। এমনই এক বাংলাদেশের প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, এরপরে আমাদের রয়েছে অন্যান্য টক শো, রাজনীতি বিষয়ক টক শো এবং আমাদের প্রতিদিনকার আয়োজন, সংবাদ পর্যায়ে আলোচনা বিষয়ক অনুষ্ঠান। সে সকল অনুষ্ঠান আমাদের সাথে থাকবেন। আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন www.voicemerina.com লিখে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভয়েস মেরিনার সঙ্গে। সবাইকে ধন্যবাদ।